আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহমেদ জাবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ জাপানি স্টাডিজ থেকে আমি বিএসএস এবং এমএসএস কমপ্লিট করেছি। সো আমাদের আসলে সবারই অনেক ধরনের প্রশ্ন থাকে যে জাপানে পড়াশোনার ব্যাপারে, জাপানের কাজ, জাপানের স্থায়ী বসবাসের ব্যাপারে। এই প্রশ্ন আরও বেশি বেড়েছে কেননা জাপান এখন হিউজ লেভেলের অপরচুনিটি দিচ্ছে সবাইকে, এবং সময় যত আগাবে ততই কিন্তু জাপান এই অপরচুনিটিটাও বাড়াবে। তবে এটা নিয়ে আসলে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কেন আমি জাপানকে চুজ করব। জাপান অপরচুনিটি দিবে ঠিক আছে, কিন্তু এত এত অপশন থাকতে আসলে জাপানকেই কেন আমি ফোকাস করব। এবং জাপান সম্পর্কে আসলে অনেকেই অনেক কনফিউজ থাকে। দেখা যায় ইউরোপিয়ান রাষ্ট্র, আমেরিকান রাষ্ট্র সম্পর্কে অনেক বেশি জানাশোনা থাকে, কিন্তু জাপানের ব্যাপারে কিন্তু দেখা যায় যে ওভাবে জানাশোনাটা থাকে না। তো এখানে আমি চেষ্টা করব জাপান সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার, যে ওখানে আপনার পড়াশোনা, আপনার কাজ এবং আপনার স্থায়ী বসবাস এটা আসলে কীরকম হবে সেটা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা আলোচনা করার চেষ্টা করব জাপানের পড়াশোনার ব্যাপারে। সো কেন জাপানে পড়াশোনা করবেন? এখন জাপানের পড়াশোনার ব্যাপারে যদি আমরা ডিটেলসে বলি, খুব বেসিক লেভেলে আমরা জানি যে জাপানের পড়ালেখার মান একদম ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের। আরেকটু যদি আমি এটা ডিটেলসে যাই, সেটা হচ্ছে যে জাপানে পড়াশোনাগুলো আসলে কোন কোন সেক্টর বা কোন কোন ভিত্তিতে করা যায়, এটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে জাপানের পড়াশোনাটা যদি আপনি মনে করুন যে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, তাহলে তাদের জন্য অপরচুনিটি অনেক অনেক বেশি। বলতে গেলে আপনি অবশ্যই অপরচুনিটি পাবেন। তবে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে, যেমন কমার্স বলুন অথবা সোশ্যাল সায়েন্স, আর্টস এরকম ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তাদের জন্য কিন্তু জাপানে অপরচুনিটি অনেক। তো অবশ্যই জাপানের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত বিশ্বমানের। এখানকার যে টিচার যারা, তারা অত্যন্ত হাই কোয়ালিফাইড। এবং আপনি যে ক্লাস করবেন, জাপানে যে পড়াশোনাগুলো হয় এগুলো হচ্ছে টেক বেসড, মানে প্রযুক্তি নির্ভর একটা আধুনিক ক্যাম্পাস। আপনি যে ইউনিভার্সিটিতেই যান না কেন, সেখানে একটা ডেভেলপড, একটা উন্নত মানের আপনি ক্যাম্পাস পাবেন, যারা কমপ্লিটলি টেকনোলজি বেসড। অর্থাৎ পড়াশোনাটা যতটা আপনাকে ইজি করে বোঝানো যায় বিভিন্নভাবে, সেই সব ভিত্তিতে হচ্ছে, সেই সবগুলোর দিকে ফোকাস করে হচ্ছে জাপানে পড়াশোনাগুলো কিন্তু হয়ে থাকে জাপানের ইউনিভার্সিটিগুলোতে। এছাড়া জাপানের পড়াশোনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে গবেষণা এবং প্র্যাকটিক্যাল ভিত্তিক। অর্থাৎ দেখা যায় যে অন্যান্য জায়গাগুলোতে, অন্যান্য দেশে, শুধু বাংলাদেশে নয়, যে পড়াশোনাগুলো অনেক বেশি থিওরিটিক্যাল হয়ে থাকে। জাপানে কিন্তু পড়াশোনাটা থিওরিটিক্যালের চেয়ে প্র্যাকটিক্যাল ভিত্তিক, মানে ব্যবহারিক ভিত্তিক সবচেয়ে বেশি। এখানে আপনি যে শুধুমাত্র থিওরি সম্পর্কে পড়বেন বা থিওরিটিক্যাল নলেজই নেবেন এমন না, আপনার প্র্যাকটিক্যাল নলেজ বা ব্যবহারিক যে জ্ঞানগুলো, ব্যবহারিক যে শিক্ষাগুলো সেগুলোও পাবেন। এবং এই ব্যবহার ভিত্তিক বা প্র্যাকটিক্যাল ভিত্তিক পড়াশোনাগুলো আপনি বেশিরভাগ ক্ষেত্রে পাবেন হচ্ছেন সায়েন্সের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন বিজনেসের ক্ষেত্রে কাইজেনের প্র্যাকটিস, বিজনেসের জাপানের নিজেদের কিছু প্র্যাকটিস আছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইউনিভার্সিটি থেকেই শিখাই দেওয়া হবে। আর যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পড়াশোনা করবেন, তাদের জন্য হচ্ছে গবেষণার সুযোগটা সবচেয়ে বেশি। অর্থাৎ আপনি কিন্তু এখানে রিসার্চার হিসেবে রিসার্চ করতেও কিন্তু যেতে পারতেছেন, স্টুডেন্ট হয়েও আপনার একটা রিসার্চের অপরচুনিটি কিন্তু তৈরি হচ্ছে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে জাপানের এখনকার যে পড়াশোনার অবস্থা বা জাপানের এখনকার যে ইউনিভার্সিটিগুলো, তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কিন্তু হেভিলি নিতেছে। অনেক পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তারা কিন্তু তাদের দেশে অ্যালাউ করতেছে, নট অনলি বেসড অন প্র্যাকটিক্যাল অ্যান্ড রিসার্চ নলেজ, বাট অলসো নর্মাল এডুকেশন। আপনি যদি নর্মাল কোর্স ভিত্তিক পড়াশোনাগুলো যেগুলো করবেন, সেগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জাপানে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি তারা ইনক্লুড করতেছে বা ইনভলভ করতেছে। এটার জন্য দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে তারা আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে অনেক প্রকার সাপোর্টও দিয়ে থাকে। সো স্বাভাবিকভাবেই একজন ফরেনার স্টুডেন্ট হিসেবে আপনি যখন ওখানে যাবেন, আপনি নিজের খরচে আপনি যেহেতু চলতে হবে, সেহেতু পার্ট টাইমের কথাটা আসে। সো লিগালি আপনি জাপানে পড়াশোনার পাশাপাশি 28 ঘন্টা কিন্তু পার্ট টাইম কাজের অনুমতি পাচ্ছেন। এটা লিগালি আপনি পাবেন। এবং এই 28 ঘন্টা পার্ট টাইম কাজগুলো দেখা যায় যে সাধারণত রেস্টুরেন্ট ওয়ার্কার্স জব, এরকম ছোটোখাটো ডেলিভারি, এই ধরনের জবগুলো হয়ে থাকে।
কিন্তু এইখান থেকে আপনি যে পরিমাণ ইনকাম করতে পারবেন তাতে আপনি জাপানে পড়াশোনার খরচ সহ থাকা খাওয়া সব কিছুই আপনি কভার করে ফেলতে পারবেন। সো এটা একটা হিউজ অপরচুনিটি। আর জাপানের যে ক্যাম্পাসগুলা, এই ক্যাম্পাসগুলা হচ্ছে পৃথিবীর অন্যান্য সকল ইউনিভার্সিটি ক্যাম্পাস বলুন বা যে কোনো জায়গা বলুন তার তুলনায় অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ। সো এই দিকটা যেমন ভালো, তেমন এই দিকটা একজন বাংলাদেশি হিসেবে আপনার মাথায় রাখা খুব জরুরি যে ওখানে গেলে আপনাকে শৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে মানায় চলতে হবে। তবে জাপানে আপনি শৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে শুধুমাত্র নিরাপদ। সো জাপানে পড়াশোনা শুধুমাত্র আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা শুধুমাত্র আমার পড়াশোনা নয়, আপনি এখানে একটা দারুণ একটা ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করতে পারতেছেন এবং খুবই সেফ একটা ওয়ার্ল্ড আপনি এক্সপিরিয়েন্স করতে পারতেছেন যা খুবই আন্তর্জাতিক মানের। এখান থেকে আপনি যে পড়াশোনা করবেন, আপনি যে নলেজ গেইন করবেন, সেগুলো কিন্তু ভবিষ্যতে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনি নিজেকে আগাতে চান বা নিজেকে রাখেন, তাহলে সেটাতে অত্যন্ত বড় ধরনের ভূমিকা পালন করবে জাপানের এই পড়াশোনা। তো এখন এইখানে প্রশ্ন আসে যে জাপানিজ ভাষা এখানে কেন গুরুত্বপূর্ণ। তো জাপানের বেশিরভাগ কোর্স আসলে জাপানিজ ভাষায় পরিচিত হয়। আপনি ইংলিশ ভিত্তিক কোর্সও পাবেন, ইংলিশ ভিত্তিক কোর্সও আপনি পাবেন, তবে জাপানি ভাষার কোর্সই হচ্ছে এখানে সবচেয়ে বেশি দেখা যায় যে যেগুলো আবার ইংলিশ ভিত্তিক সেখানে কিছু বেসিক যে জাপানিজ মানে N5 লেভেলের একদম বেগিনার লেভেলের যে জাপানিজগুলো, সেইগুলোতেও মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু পড়াশোনা হচ্ছে এক্সপ্লেন করানো হয়। এছাড়া হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি ও স্টুডেন্ট ভিসা পেতেও ভাষা দক্ষতা আপনার প্রয়োজন। অর্থাৎ আপনি যদি জেএলপিটি থেকে N5 পাস করেন বা নেট থেকে একটা ভালো নাম্বার তুলতে পারেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনার বলতে গেলে কোনো প্রকার হ্যাসেল ফেস করতে হবে না। এবং আপনি যখন ওইখানে যাবেন আপনাকে ওখানে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতেই হবে, সেটা আপনি এখান থেকে যেটা পাস করে যান N5 বা N4, কেননা আরও কিছু জানার থাকে। সো ওই ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন আপনি ভর্তি হবেন, আপনি যখন দেখাতে পারবেন যে আমি N5 বা N4 পাস করছি, তখন আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনি খুব সহজে এখানে এনরোল করতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আপনি পড়াশোনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে পারতেছেন। N4 বা সমমান থাকলে ভর্তি ও ইন্টারভিউ সহজ হয়। অর্থাৎ আপনার যদি N4 লেভেল থাকে অথবা সমমানের যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা প্রফিসিয়েন্সি থাকে, তাহলে দেখা যায় যে আপনার যে ইন্টারোগেশন বলতে গেলে আপনার ফেস করতে হয়ই না। এবং শুধু এটা নয়, আপনি মনে করুন যে ভার্সিটিতে ভর্তি হচ্ছেন, সেখানে আপনার সমস্যা হবে না। ভার্সিটিতে পড়াশোনার পর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেখানেও সমস্যা খুব একটা হয় না। সো এটার জন্য কিন্তু ভাষাটা জানা থাকা জরুরি। এছাড়া আপনি এই যে পার্ট টাইম কাজগুলো করবেন, এখন পার্ট টাইম কাজগুলো আপনি কিসের করবেন? পার্ট টাইম কাজগুলো আপনি করবেন এই যে বললাম রেস্টুরেন্ট ওয়ার্কারের কাজ বা ডেলিভারির কাজগুলো। এখন এইগুলোর ক্ষেত্রে একদম বেসিক লেভেলে জাপানিজ জানা তো জরুরি। ওখানে তো অবশ্যই ইংরেজিতে তো আপনার সাথে ওভাবে কমিউনিকেশন হবে না, জাপানিজরা কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রেফার করে। বাট এইগুলো যেহেতু একদম লেভেলের বেগিনার বা পার্ট টাইম জব, সেই তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একদম বেসিক লেভেলে জাপানিজটা জানা থাকলেই আপনি সহজে কাজ পেয়ে যাচ্ছেন। বাট এই কাজটা পাইতে হলে আপনার এই বেসিক লেভেলে জাপানিজটা জানাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া দৈনন্দিন জীবন চলতে গেলে আপনার জাপানিজ জানা লাগবে। আপনি যখন বাইরে যাচ্ছেন আপনার অবশ্যই কারোর কার সাথে ইন্টারাকশন করা লাগবে। আপনি ট্রেন ব্যবহার করবেন, হাসপাতালে যাবেন যে কোনো প্রকার ইমার্জেন্সির জন্য, ব্যাংকেও আপনার যাওয়া লাগতে পারে যদি আপনি স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন। তাছাড়া বাসা ভাড়া দিবেন, সেখানে একটা মানুষের সাথে ইন্টারাকশন করবেন। তারপরে রেস্টুরেন্ট বলুন, যে কোনো জায়গাতে দোকান টোকান এইসব জায়গাতে যদি আপনি যান, এইসব জায়গাতে তো আপনি ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবেন না। সো এইসব জায়গাতে আপনি জাপানিজ বলতে পারবেন, একদম বেসিক লেভেলের জাপানিজটা অ্যাটলিস্ট আপনার জানতে হবে। সব কিছু মিলায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে জাপানিজ ভাষাটা আপনার জানতেই হবে। ভাষা ছাড়া আপনি জাপানে টিকতে হবে না। অ্যাটলিস্ট বেসিক লেভেলের জাপানিজটা আপনার জানাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা আসি জাপানি ভাষার ব্যাপারে। সো জাপানি ভাষার পরীক্ষাগুলো যেগুলো আসলে হয়ে থাকে, দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে জেএলপিটি 15 বছর জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থাৎ আপনি যদি জেএলপিটি কমপ্লিট করতে পারেন, সেটা N5 হোক, N4 হোক, ভবিষ্যতে N3 হোক, N2 হোক, N1 হোক,
যেটাই হোক না কেন জেএলপিটি পাসের একটা অন্যরকম লেভেল দেওয়া হয় জাপানে। এবং সত্যি কথা বলতে গেলে আপনি যদি জেএলপিটি পাস করেন, আপনার কিন্তু দেখা যায় যে ভিসা ইন্টারোগেশনে ওভাবে কোশ্চেন করে না। এই জন্য সবসময় এটা প্রেফার করা হয় যে জেএলপিটি যেন পাস করতে পারেন, সেটা অ্যাটলিস্ট আপনি N5 বা N4 হলেও। সো জেএলপিটি বছরে দুইবার পরীক্ষা, একটা জুলাইতে একটা ডিসেম্বরে। লেভেল হচ্ছে 5টা। N5টা একদম বেসিক লেভেল, তার উপরে N4, তার উপরে N3, তার উপরে N2 এবং তার উপরে হচ্ছে N1। সো N5 এবং N4 এইটুকু জানা থাকলেই চলে। আসলে N5টা জানা থাকলে তো ভালো, আপনি এটার ভিত্তি করে N4টা জানলেন, আবার ওখানে গিয়েও N4টা জানলেন। আর জেএলপিটির যে টপিকগুলো হয়ে থাকে, টপিকগুলো হচ্ছে আপনার সাধারণত রিডিং, লিসেনিং, ভোকাবুলারি এবং গ্রামারের উপর হয়ে থাকে। এটার উপর আপনার হচ্ছে 180 মার্কের একটা পরীক্ষা হয়ে থাকে। 180 মার্কের মধ্যে N5 লেভেলে আপনি 80 পেলে পাস, আর N4 লেভেলে 90 পেলে পাস। এবং এখানে কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে 180-র মধ্যে এত পেলে হচ্ছে আপনাকে অন্যভাবে মূল্যায়ন করা হবে পাস করার পরেও। এটার কোনো চিন্তার কারণ নেই, কারণ জেএলপিটি পাস করলেই এটাকে ধরে নেওয়া হয় যে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষ। নেট টেস্টও জেএলপিটির মতোই, এটা আরেকটা ভার্সন বা আরেকটা টাইপ আর কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের। সো এটা হচ্ছে বছরে 6 বার অনুষ্ঠিত হয়ে থাকে এবং তারা জেএলপিটির প্যাটার্নটাই অনুসরণ করে। সাধারণত জেএলপিটির মতোই প্রশ্নমান এবং 180-র মধ্যেই হচ্ছে আপনার হয়ে থাকে, পরীক্ষা হয়ে থাকে 180 নাম্বারের মধ্যেই। ন্যাটের একটা দিক সুবিধা, যেটা যদিও জেএলপিটির চেয়ে আলাদা নয়, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো, জাপানের বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ স্কুল আসলে ন্যাটটা গ্রহণ করে। আপনি যখন ওখানে যাবেন, আপনাকে তো ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে হবে, সেখানে আপনি ন্যাটটা দেখালেও এটা চলবে যে হ্যাঁ আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হতে পারবেন। সো পড়াশোনা করতে যদি যান, N5 এবং N4 এইটা যদি থাকে, তাহলে আপনি জাপানে গিয়ে ইজিলি পড়াশোনা করতে পারবেন। তো N5 মডিউলটা আসলে কীরকম? N5টা যেহেতু বলেছি যে এটা একদম বিগিনার লেভেলে বা একদম প্রাথমিক স্তর, এখানে আপনার যা যা থাকবে বা এটা মডিউলটা যেরকম হয়ে থাকে, 800-র বেশি বা 800+ ভোকাবুলারি আপনার জানা থাকতে হবে। এবং ভোকাবুলারিগুলো খুবই বেসিক লেভেলের ভোকাবুলারি, এটা খুব একটা বেশি কঠিন হয়ে থাকে না। কাঞ্জি প্রায় 100টা কাঞ্জি হচ্ছে আপনার জানা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন আপনি N5-এর জন্য প্রিপারেশন নেবেন, কাঞ্জি কিন্তু যে 100টা, এই 100টার মধ্যে কয়েকটা কাঞ্জি আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। যেমন মনে করুন যে 1 থেকে 10-এর কাঞ্জি আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তারপরে হচ্ছে 7টা সপ্তাহের কাঞ্জি অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তারপরে এই কাঞ্জিগুলো আরও ধরুন কীরকম হয়ে থাকে, যেমন মনে করুন মাসের কাঞ্জি কীরকম, দিনের কাঞ্জি কীরকম, আমি, তুমি, আমরা, এসবের কাঞ্জি কিরকম, এরকম একদম খুব বেসিক লেভেলের কাঞ্জিগুলো এখানে হয়ে থাকে। সেন্টেন্স স্ট্রাকচার খুবই বেসিক লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আপনি অন্যান্য ভাষার ক্ষেত্রে যেমন আই ইট রাইস, আই এম অমুক, অথবা আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আই রিড ইন দিস স্কুল, আই রিড ইন দিস ইউনিভার্সিটি, আই স্টাডি ইন দিস ইউনিভার্সিটি, এরকম টাইপের খুবই বেসিক লেভেলের সেন্টেন্স স্ট্রাকচারে হচ্ছে হয়ে থাকে জাপানিজ N5। আর ডেইলি কনভারসেশন, যেটা বলছিলাম যে একদম বেসিক লেভেলের কনভারসেশনগুলো, আপনাদের যে পার্ট টাইম জবগুলো আপনারা করবেন, সেখানে এই ডেইলি যে কনভারসেশন দরকার, সেখানে আপনাদের N5টা হলেই চলবে। এবং এখানে লিসেনিং প্র্যাকটিসগুলো খুবই সিম্পল হয়ে থাকে, যেটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটাকেই কিন্তু ফলো করে। সো N5টা শিখে আপনি যেটা করতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন, সময় বলতে পারবেন, তারপরে হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে কোনো কিছুর দাম জিজ্ঞেস করা, সাধারণ যে লেভেলের যে প্রশ্নগুলো খুব, সেইগুলো সম্পর্কে আপনি ধারণা প্রদান করতে পারবেন বা ধারণা আপনি নিজেও নিতে পারবেন। N4টা যেটা হয়ে থাকে, এটা হচ্ছে আরেকটু আপার লেভেলের, যেটা প্রি ইন্টারমিডিয়েট লেভেলের। এখানে আপনার ভোকাবুলারি জানতে হবে 1500-র বেশি ভোকাবুলারি জানতে হবে, কাঞ্জি জানতে হবে 300-র বেশি। এবং এখানে ভোকাবুলারি কাঞ্জি দুটোই আরেকটু আপগ্রেডেড লেভেলে। ভোকাবুলারি আসলে আপগ্রেড লেভেলে হয়ে বলার কিছু নাই, তবে মানে এখানে আরও বলতে হবে যে বলতে পারি আরও কিছু নতুন শব্দ আসবে। কাঞ্জির ক্ষেত্রেও ঠিক একই, বাট আপনার N5-এর কাঞ্জিগুলো যেমন বুঝতে পারাটা সহজ, N4-এর কাঞ্জিটা বোঝাটা আর একটু আপার লেভেলের হয়ে থাকে। গ্রামারটা আর একটু
একটু ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামার হয়ে থাকে। এটা গ্রামারটা আসলে এরকম লেভেলে হয়ে থাকে যেন মানে কাজের যে পরিবেশ, আপনি পড়ালেখার পর যখন কাজ করতে যাবেন সেখানে আপনি বুঝতে পারবেন যে একেবারে বেগিনার লেভেলে জাপানিজে কাজের পরিবেশে আসলে টিকে থাকাটা টাফ। পার্ট টাইমের কথা বলছি না, নর্মাল জবের কথা বলছি। তো এই ক্ষেত্রে অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলের আপনার জাপানি জানা লাগবে। সেই ক্ষেত্রে N4টা খুব গুরুত্বপূর্ণ। শর্ট প্যাসেজ রিডিং, আপনার এখানে এই জায়গাটাতে হচ্ছে মানে কোনো বড় ধরনের লেখা বা বড় ধরনের প্যারাগ্রাফ সহজে পড়তে পারা, তাও কাঞ্জি সহজ, সেটা আপনি বুঝতে পারবেন। এবং লিসেনিং স্কিলটা এখানে এমন হবে, এটা কিন্তু সিম্পল না, এটা হবে হচ্ছে প্র্যাকটিক্যাল। মানে যেটা বললাম যে কনভারসেশনটা যেহেতু আরেকটু আপার লেভেলে হবে, যেহেতু আপনি একটা মানে পড়াশোনার পর যদি একটা পার্মানেন্ট কাজে ঢুকে যান, সেখানে কিন্তু সিম্পল লিসনিং স্কিল দিয়ে চলবে না। সো N4 মডিউলটা এইটাই যে আপনি দৈনন্দিন জীবনে একদম রেগুলার ইজিলি এবং কাজের যে পরিবেশ, আপনি যখন পার্মানেন্ট কাজ করবেন সেই কাজের পরিবেশে যখন যোগাযোগ করবেন, সেই ক্ষেত্রে আপনার N4 লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। তো জাপানে আপনি কোথায় পড়তে পারবেন? জাপানে পড়াশোনা আপনি করতে পারবেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলে। ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার হচ্ছে 1-2 বছরের ভাষা শিক্ষা দেওয়া হবে। এখান থেকে আপনি N5 বা N4 যেটাই পাস করে যান না কেন, ভাষা শিক্ষার পর হচ্ছে আপনাকে এই ইউনিভার্সিটি এবং অথবা ভোকেশনাল, আপনি যেটা খুশি সেখানে আপনি ভর্তি হতে পারবেন। ভাষা শিক্ষা থাকলে, আপনি এই কোর্সটা করা থাকলে মনে করুন যে আপনি খুব সহজেই ইউনিভার্সিটি এবং ভোকেশনালে ভর্তি হয়ে যেতে পারতেছেন। এবং এই স্টুডেন্ট ভিসাতে তো আপনি পার্ট টাইম কাজের অনুমতি পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ স্কুলের পর আপনি ইউনিভার্সিটি এবং ভোকেশনালে ভর্তি হতে পারবেন। তো ভোকেশনাল স্কুল বা সেনমন গোকু, এটা হচ্ছে দক্ষতা ভিত্তিক শিক্ষা। এটা অর্থাৎ একেবারে প্র্যাকটিক্যাল বা ট্রেনিং লেভেলের শিক্ষা হয়ে থাকে। কী কী ধরনের শিক্ষা হয়ে থাকে? যেমন ICT লেভেলের শিক্ষা, কম্পিউটার আর কি, তারপরে হচ্ছে কেয়ার গিভার বা নার্সিংয়ের শিক্ষা, বিজনেস রিলেটেড, হোটেল ম্যানেজমেন্ট, এরকম ধরনের শিক্ষাগুলো যেগুলো মানে হাইলি প্র্যাকটিক্যাল, ভেরি ভেরি প্র্যাকটিক্যাল যে জবগুলো, সেই জবগুলো আপনি এখানে করতে পারবেন। আপনার এখানে কোর্স হচ্ছে 2 বছরের কোর্স, এবং কোর্সের পরই আপনি চাকরির সুযোগ পাবেন। আর যদি আপনি ইউনিভার্সিটি ভর্তি হন তাহলে আপনার আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 4 বছরের। যদি আপনি HSCর পর যান জাপানে, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কুলের পর আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছেন। ইউনিভার্সিটিতে আপনি আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবেন, সেখানে আপনি 4 বছর পড়াশোনা করবেন। তারপরে যদি আপনি আন্ডার গ্রাজুয়েটের পর এখানে আন্ডার গ্রাজুয়েটের পর মাস্টার্স করতে চান, অথবা বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট বা অনার্স শেষ করার পর এখানে মাস্টার্স করতে যেতে চান, সেখানে আপনি 2 বছর মাস্টার্স করতে পারবেন। আরেকটা হচ্ছে রিসার্চ ভিত্তিক শিক্ষা, অর্থাৎ আপনি যদি আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর ওখানে নেক্সটের জন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, তো নেক্সটের মতো মঙ্গসুর মতো কিছু স্কলারশিপ আছে যারা হচ্ছে গবেষণা ভিত্তিক স্টুডেন্ট নেয় মাস্টার্সে। সো সেইখানে আপনি রিসার্চ ভিত্তিক এডুকেশনে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার এই পড়াশোনার থেকেই হবে ক্যারিয়ারের পথ। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজ ভিত্তিকে চলতে থাকেন, তাহলে আপনি ভাষা স্কুলেই কাজ পাচ্ছেন একজন ইনস্ট্রাক্টর হিসেবে। আপনি ভোকেশনাল ভাষা স্কুল থেকে আপনি হচ্ছে ভোকেশনাল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর চাকরির প্রস্তাব আপনি পাবেন, কেন আপনি ভাষা শিখছেন। ভাষা শেখার পর আপনি আবার ভোকেশনাল এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এই দুইটা আপনাকে চাকরির পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আরেকটা গুড নিউজ জাপানে যেটা, সেটা যে জাপানে আপনি যে ভোকেশনাল পড়ুন বা বিশ্ববিদ্যালয়ে পড়ুন না কেন, এই ভোকেশনাল এবং বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ভোকেশনাল বিশ্ববিদ্যালয় স্কুলগুলোর সাথে জাপানের যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর লিঙ্ক থাকে। তারা কিন্তু ওই প্রত্যেকটা ওই ইউনিভার্সিটি, প্রত্যেকটা ওই ভোকেশনালের থেকে রিলেভেন্ট জবের জন্য যে ইন্ডিভিজুয়াল দরকার তাদেরকে কিন্তু হায়ার করে। সো চাকরি প্রস্তাব বলতে গেলে আপনি ধরে নিতে পারেন যে আপনি অবশ্যই পাবেন। এবং একবার যদি আপনি চাকরিতে ঢুকে যান, আপনার স্টুডেন্ট ভিসা থেকে এটা শিফট হয়ে যাবে ওয়ার্ক ভিসা। এবং ওয়ার্ক ভিসাতে আপনার সুযোগ সুবিধা অনেক, কাজ আপনি যতদিন করতে পারবেন ততদিন হচ্ছে আপনার এই ভিসাটা থাকবে। যার মানে হলো আপনি কিন্তু একটা লং টার্ম ক্যারিয়ার গড়তে পারবেন পড়াশোনার শেষেই। তো পড়াশোনার শেষে যে ক্যারিয়ারের কথা, অর্থাৎ আমরা কাজের কথা বলছি, তো কি কি ধরনের কাজ আসলে আপনি জাপানে করতে পারবেন? অনেক সময় দেখা যায় জাপানের বাইরের থেকেও, মানে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ওখানে কাজে যেতে পারবেন। বাট সেগুলো কি কি কাজ? প্রথমটা হচ্ছে SSW বা স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার।
এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট দক্ষতা ভিত্তিক, আপনার একটা দক্ষতা জানা থাকলেই আপনি এখানে 14টা নির্দিষ্ট শিল্পে হচ্ছে কাজ করতে পারবেন। জাপানে 14টা নির্দিষ্ট শিল্প, যেমন মনে করেন যে এগ্রিকালচার বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, ইঞ্জিনিয়ারিং ভিত্তিক বলুন, এইসব টাইপের যে জায়গাগুলোতে এখানে কিন্তু বিদেশি শ্রমিকদের কাজ করার কিন্তু সুযোগ আছে। তারপরে হচ্ছে আপনার ভাষা দক্ষতা যা থাকার, ভাষা দক্ষতা আপনার N4 লেভেল বা সমান হলে আপনার এখানে কাজ পেতে বা SSW ভিসাটা পেতে কোনো অসুবিধা হবে না, কেননা দৈনন্দিন যোগাযোগের ক্ষেত্রে আসলে আপনার N4 লেভেলে জাপানিজটা জানা লাগবে। কাজের বিভিন্ন ক্ষেত্র আছে, যেটা বলছিলাম যে ফুড সার্ভিস ক্ষেত্র, কেয়ার গিভিং বা নার্সিং ক্ষেত্র, এগ্রিকালচার বা কৃষি, ফিশিং, ম্যানুফ্যাকচারিং, এইসব খাতে হচ্ছে আপনার কাজের সুযোগ রয়েছে। জাপানিজে যেহেতু ওয়ার্কফোর্সটা অনেক কমে যাচ্ছে দিনকে দিন, এই সুযোগগুলো সামনে আরও বাড়বে এবং আপনি হাইয়েস্ট 5 বছর ওখানে কাজ করতে পারবেন। সর্বোচ্চ 5 বছরের কাজ করতে পারাটা আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাও এটা কিন্তু জাপানে, যেটা কিনা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল লেভেলের আপনি ওয়ার্ক এনভায়রনমেন্ট এখানে পাচ্ছেন। তবে এই ভিসাটা পেতে হলে আপনার শুধু ভাষা দক্ষতা জানলেই চলবে না, আপনার একটা স্কিল পরীক্ষা বা নির্দিষ্ট ওই যে দক্ষতা, আপনি কিসের উপর আসলে ওখানে কাজ করতে যাচ্ছেন, ফুড সার্ভিসের উপর, কনস্ট্রাকশনের উপর, ফিশিংয়ের উপর, যেটার উপরই হোক না কেন তার উপর একটা স্কিল পরীক্ষা আপনার দিতে হবে। এটা আপনার একটা চমৎকার সুযোগ। এটাতে যদি আপনার দক্ষতা থেকে থাকে, যে কোনো একটা জায়গায় যদি আপনার দক্ষতা থেকে থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা রয়েছে TITP। এটা হচ্ছে প্রশিক্ষণ ভিত্তিক, অর্থাৎ আপনি জাপানে গিয়ে হচ্ছে প্রশিক্ষণ পাবেন। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে N4টা পাস করা লাগবে। N4টা পাস করার পর আপনি ওখানে ট্রেনিংয়ে ঢুকে যাবেন। ট্রেনিংটা আপনার 3 থেকে 5 বছর মেয়াদি হয়ে থাকে এবং এখানে আপনাকে এই ট্রেনিংয়ের ভিত্তিতে আপনাকে কিন্তু এই যে বিভিন্ন কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোতে আপনি ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন এবং এটার মূল লক্ষ্যই একটা, সেটা হচ্ছে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন, অভিজ্ঞতা, অর্থাৎ আগেরটার মতোই যে আপনি একটা জায়গায় কাজ করছেন, ওই কাজের ভিত্তিতে আপনি একটা এক্সপেরিয়েন্স অর্জন করতে পারছেন, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন তাহলে তো আপনি আরও লং টার্ম ওখানে থাকছেন, আপনি ওখানে আরও ক্যারিয়ার গড়তে পারতেছেন। তো আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা। এইটা হচ্ছে আপনার মনে করেন যে একটু আরও আপার লেভেলের জব, যদি আপনি ডেস্ক জব করতে চান, বিজনেস করতে চান, আপনি যদি IT ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি খুবই ভালো হয়ে থাকেন, ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসাটা আপনার জন্য। এটা একদম দীর্ঘমেয়াদী ভিসা। সো এই ক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন। ইউনিভার্সিটি ডিগ্রি বলতে গেলে হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা হচ্ছে প্রয়োজন। অর্থাৎ এখানে কিন্তু আপনার জবটা বুঝতে হবে যে এটা কিন্তু কাইন্ড অফ আরেকটু আপার লেভেলের জব। বাংলাদেশে যেরকম হয়ে থাকে এখানে কিন্তু সেরকম, যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা বিজনেস, আপনি বিজনেসে বলতে গেলে অ্যাকাউন্টস বা আপনার ফাইন্যান্স, এইসব টাইপের জবগুলো কিন্তু এখানে। সো অবশ্যই ওই ভিত্তিক ডিগ্রিটা আপনার প্রয়োজন ইউনিভার্সিটির। এবং আপনার কাজের ক্ষেত্রেও এইগুলাই, IT যদি আপনি CSE পয়েন্ট বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, বিজনেস বিষয়ে পড়াশোনা করেন, অফিস জব বা ডেস্ক জবগুলো, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। তো এটা বোঝা যাচ্ছে যে এটা একটা হোয়াইট কলার জব, মানে একদম আপার লেভেলের যারা, তাদের জন্য হচ্ছে এই ধরনের ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসাটা দেওয়া হয়ে থাকে। এবং এখানে কাজের সুযোগটা হচ্ছে দীর্ঘমেয়াদী, আপনি যতদিন কাজ করতেছেন ততদিন হচ্ছে আপনার এই ভিসাটা থাকবে। এবং এটার ভিত্তিতে আরেকটা যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে স্থায়ী বসবাসের সম্ভাবনা, আপনাদেরকে PR দেওয়া হবে। আপনারা যারা এখানে এই ধরনের কাজের জন্য যারা যাবেন, এই ধরনের ভিসা নিয়ে যারা যাবেন, তাদেরকে অটোমেটিক্যালি PR দেওয়া হবে স্থায়ী বসবাসের জন্য। সেখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে জাপানে আপনি স্থায়ী বসবাসের একটা সুযোগ পাচ্ছেন। আপনার জন্য মনে করুন যে স্থায়ীভাবে বসবাসের একটা ইজি পথ খুলে গেল। এটা আপনার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ভার্সিটি স্টুডেন্ট তাদের জন্য এটা একটা হিউজ 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 অপরচুনিটি। তো আমরা তো PR এর কথা বলছি, তো PRটা সম্পর্কে আমরা একটু জেনে নেই যে PRটা আসলে কি। এটা হচ্ছে স্থায়ী বাসিন্দা হওয়ার চূড়ান্ত লক্ষ্য। তো স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য যেই জিনিসগুলোর দরকার, প্রথমটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বৈধ বসবাস। আপনার প্রথমে হচ্ছে 10 বছর ওখানে থাকতে হবে। এটা আপনি কাজের ক্ষেত্রেই দেখতে পাবেন যে আপনি 10 বছর ওখানে থাকতেছেন। 10 বছর যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন, এই PR এর জন্য।
তো আপনি যখন পিআরটা পেয়ে যাচ্ছেন তার মানে হলো আপনি নিয়মিত কাজ পাচ্ছেন, মানে আপনি জাপানে এখন স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। আপনি এখন ইজিলি কাজ পাবেন, এবং অবশ্যই কিন্তু আপনাকে ট্যাক্স, বিমা এগুলো পরিশোধ করতে হবে, যেহেতু আপনি এখন জাপানে পিআর পেয়ে স্থায়ীভাবে বসবাস করতেছেন। এবং দেখা যায় যে যখন আপনি পিআরটা পেয়ে যান, তখন এই ভিসা নবায়নের যে ঝামেলাটা, এটা প্রত্যেকবার যেটা করতে হয় অন্যান্যগুলোর ক্ষেত্রে, প্রায় প্রায় ভিসা নবায়নের জন্য যেতে হয়, না হলে তো আপনি ওখানে থাকতে পারবেন না। পিআরটা পেয়ে গেলে ভিসা নবায়নের ঝামেলার থেকে আপনি বেঁচে যাবেন, যে এই কাজটা আমার বারবার করতে হচ্ছে না। এবং আপনি পিআরটা পেয়ে গেলে ইজিলি পরিবারকে আনতে পারবেন, আপনার স্ত্রীকে আনতে পারবেন, সন্তানকে আনতে পারবেন, স্বামী স্ত্রীকে আনতে পারবেন, সন্তানদেরকে আনতে পারবেন, এবং একটা স্থিতিশীল জীবন। অর্থাৎ আপনি পিআর পেয়ে গেছেন, স্থায়ী বসবাস, আপনি এখন ওখানকার স্থায়ী বাসিন্দা, আপনার ওখানের লাইফটা একদম বলতে পারেন সেটেলড। সো স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য জাপান একটা খুবই চমৎকার জায়গা, এবং অবশ্যই জাপান সবচেয়ে সেফ একটা জায়গা। সো এখান থেকে কতগুলো জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল। জাপানে আপনি যদি সফলভাবে যেতে চান, তাহলে প্রথমটা হচ্ছে আপনার জাপানিজ ভাষা জানতে হবে। N5 থেকে তারপরে N4, এটা অবভিয়াসলি জানতে হবে। তারপরে আপনি পড়াশোনা করতে যান, অথবা যে কোনো ট্রেনিং প্রোগ্রামের জন্য যান। পড়াশোনার মধ্যে ভার্সিটি ভোকেশনাল পড়াশোনাগুলো করুন, সেখান থেকে চাকরির সুযোগ পাবেন। চাকরির থেকে 10 বছর থাকলেই স্থায়ী বসবাস। সো এই প্রসেসটার শুরুটাই হবে হচ্ছে ভাষা দিয়ে। সো আলটিমেটলি আপনি যদি সফলভাবে জাপান যাত্রার দিকে ফোকাস করেন বা জাপানে থাকার ক্ষেত্রে ফোকাস করেন, অ্যাট ফার্স্ট আপনাদের ভাষাটা জানা জরুরি।